দেখা যাচ্ছে এবং এই মাইকের আওয়াজটা যত দূর যাচ্ছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি এই এলাকারই কয়েকটি কথা তুলে ধরব। আমি এখন যে এলাকাটা দিয়ে ঘুরে এলাম সেই এলাকাতে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় জল, ড্রেনের জল, রাস্তার জল একাকার হয়ে গেছে। এটা 27 নম্বর ওয়ার্ড পানিহাটি বিধানসভার। প্রত্যেকটা ঘরে মানে অনেকটা ঘরে জল, এই ড্রেনের জলটা ঢুকে গেছে। মনে হয় এই 11 বছর কি তারও বেশি বছর ধরে এটা চলছে। এই 34 বছর বাম জামানা ছিল, তারপর এখন যারা রাজ্যটা চালাচ্ছে তাদের জামানায় কোনোদিনই বোধ হয় এই ড্রেন পরিষ্কার বা রাস্তাঘাটের কোনো উন্নতি কখনো হয়নি। আমি তো এলাকাবাসীদের ধন্যবাদ দেব, আপনারা কোনো অভিযোগই করেননি এইভাবে আপনারা দিন যাপনে অভ্যস্ত। কিন্তু না, এভাবে আপনাদের দিন যাপন করার অভ্যাস করা এটা একদমই ঠিক নয়। কারণ আপনারা গণতান্ত্রিক অধিকার, স্বাস্থ্য, শিক্ষা এবং সুরক্ষার যে ব্যবস্থা আপনারা সবাই পাওয়ার যোগ্য। এটা আমাদের পানিহাটির অভিভাবক যিনি বলেন তার হয়তো এতদিন চোখেই পড়েনি যে এই 26 নম্বর ওয়ার্ডটা তিনি হয়তো পায়ে হেঁটে একবার দেখেছেন কিনা আমি জানি না। তো আমি কোনো রাজনীতিবিদ নই, আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দেবেন। আমি বলতে চাই, আমরা সাধারণ ফ্যামিলি থেকে, আমার মেয়েটা যখন ছোট ছিল কারো অজানা নয়, সে বলতো আমি ডাক্তার হবো মা। তো তাকে আমি, সে প্রচন্ড মেধাবীও যেমন ছিল, পরিশ্রমীও ছিল, ডাক্তার হয়েছিল। আরজি করে এমডি করতে গিয়ে আর মাত্র 6টা মাস বাকি ছিল তার এমডি কমপ্লিট হতে। আপনাদের সাধারণ নাগরিকদের যেটা পাওনা স্বাস্থ্য দপ্তরে সেটা আপনারা পাচ্ছিলেন না। সে একা মাফিয়াদের বিরুদ্ধে গিয়ে লড়াই করেছে এবং সেটা আমাকেও জানতে দেয়নি যে আমি এটা করছি। কিন্তু আমি তাকে হারিয়েছি, তাকে খুন করা হয়েছে তার কর্মস্থলে। এটা কিন্তু সারা পশ্চিমবঙ্গে কেন বিশ্বেও আগে কোথাও ঘটেছে বলে মনে হয় না আমার। তারপরে 9ই আগস্ট যে আন্দোলন আমরা দেখেছি সেটাও বোধহয় কেউ দেখেনি কোথাও কোনোদিন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দলমত কিছু ভেদাভেদ না করে সবাই রাস্তায় বেরিয়ে এসেছিলেন একটা অন্যায় হয়েছে তার প্রতিবাদ করার জন্য। কিন্তু প্রায় 2 বছর হয়ে গেল, আমি কিন্তু এখনো কোথাও সুপ্রিম কোর্ট, কখনো হাইকোর্ট, কখনো লোয়ার কোর্ট ঘুরেই বেড়াচ্ছি, বিচার আমি পাইনি। সঠিক বিচার যেটা, সঞ্জয় এ কাজ করেনি একা, আরো অপরাধী একদম মুক্ত ঘুরে বেড়াচ্ছে। হয়তো আমার আপনার বাড়ির কেউ শরীর খারাপ হলে তাদের কাছেই দেখাতে যাব, কিন্তু তারা কি আদৌ ডাক্তার হওয়ার যোগ্য? যারা একটা ফুটফুটে মেয়ের সুন্দর জীবনটা নষ্ট করে ফেললো তাদের আমি জানোয়ারের সঙ্গেও তুলনা করতে পারি না। তাই আমার মেয়ের ডিপার্টমেন্টকে আমি তাদের নামের আগে আর ডাক্তার বোঝাই না। এই ধরনের জঘন্য অপরাধ যারা করে তারা পশুর থেকেও অধম, পশু হলেও তারা ভাবে। আমার মেয়ের মৃত্যুর আগেই তার গায়ে 28টা ইনজুরি ছিল সে জীবত অবস্থায়। যাই হোক বন্ধুগণ, আমরা সবাই প্রতিবাদ করেছিলাম 14 তারিখ। এত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিলেন, সেটা অগণিত। তখন আমাদের মাননীয়া ভয় পেয়ে অতীন ঘোষের বাহিনী দিয়ে আরজি করে এমার্জেন্সি বিল্ডিংটা ভেঙে দিলেন। এটা ভেঙে দিলেন কিন্তু আপনাদেরই, ওই যে হসপিটালটা একটা সাধারণ লোক জনগণের জন্যই হসপিটাল, এখনো কিন্তু সেটা মেরামতির কাজ হয়নি। কিন্তু ভেঙে দেওয়া মানে মুহূর্তের মধ্যে হয়ে গেল। মোটিভ ঘুরিয়ে দিয়ে যারা রাস্তায় বেরিয়েছিলেন তাদের ঘরে ঢুকিয়ে, তারপর সুপ্রিম কোর্টে
মামলাটা পাঠিয়ে দিয়ে তদন্তটাকে প্রায় শেষই করে ফেলেছে। আমরা দেখেছি আজ আমাদের যখন ওই একটা ফোন কল আমাদের গোটা জীবন বদলে দিয়েছে, তখন আমরা হসপিটালে গিয়ে দেখেছি যে পুলিশের বড় বড় আইপিএস অফিসাররা তারা সেমিনার হলে ঢুকে বসে রয়েছে এবং সেমিনার হলটা কিটকিট করছে ভিড়। কিন্তু আমি মা, আমারই সব হারিয়ে গেল। আমি পুলিশের পায়ে ধরে কেঁদে ওই ঘরটায় যেতে পারিনি। আমাদের দুজনকে আলাদা আলাদা করে রাখা হয়েছিল। আমি তখন যেন পাথর হয়ে গেছিলাম। কি হচ্ছে আমাদের সঙ্গে? এটা একটা হসপিটাল, সুরক্ষিত জায়গা, সেখানে একটা খুন হয়ে গেল, একটা অন ডিউটি ডক্টর রেপ হলো, আর বাকি কেউ কিছু জানতে পারলো না। এটা নিছক কল্পনা, এটা সবাই জানে সবটা, কিন্তু কেউ প্রকাশ্যে আসতে সাহস পাচ্ছে না। তো আমি বলবো, যারা খুন করেছে এবং যারা প্রকাশ্যে সেটা বলতে পারছে না, সবাই সমান অপরাধী। তারপর আমি ওখানে যখন জানতে পারলাম আমার মেয়ে আর নেই, পৃথিবীতে চলে গেছে, তখন আমি চিৎকার করে কেঁদে বলেছিলাম আমার মেয়েকে আমি এখানে পোস্টমর্টম করাবো না। কিন্তু আমার কোনো কথাই মানা হয়নি। রাতে পোস্টমর্টম হয়েছে, তারপরে ডেড বডি আমাদের কাছে দেওয়া হয়নি। এই যে নির্মল ঘোষ, তার বাহিনী সোমনাথ দে আর সঞ্জীব মুখার্জি, তারা আমার মেয়েকে গ্রিন করিডর করে বাড়িতে নিয়ে চলে এসেছে। আমরা মেয়ের ডেড বডি দেখতে না পেয়ে টানা থানায় চলে গেছি। এমনকি কোথাও আপনারা দেখেছেন যে বাবা মা মেয়ের দেওয়ার মৃত্যু হয়েছে, মেয়ের খুন করা হয়েছে, সেই ডেড বডিটাও চুরি করছে? এরা তাহলে কি চুরি করতে বাকি রেখেছে বলুন তো? আমরা যখন টালা থানায় গেলাম আমরা কিছুই করতে পারলাম না। পুলিশ বাহিনী এত অত্যাচার করেছে আমাদের উপর। তারপরেও আমাদের পাশের বাড়ি থেকে ফোন গেছিল যে বৌদি তোমরা বাড়িতে চলে আসো, নাহলে ওকে শ্মশানে নিয়ে চলে যাবে। আমরা ওখান থেকে বাড়ি চলে আসি। বাড়ি এসেও ওদের হাত থেকে কিন্তু আমি রেহাই পাইনি। এত পুলিশ ছিল, একজন মন্ত্রী মারা গেলেও বোধহয় অত পুলিশ উপস্থিত থাকে না। তারপর মেয়েকে আমার উপরে আনা হলো, মেয়ের ডেড বডি। আমি আর ওর বাবা মেয়েকে ধরে যেই বলবো, তখনই এই নির্মল ঘোষের বাহিনী ডিসি নর্থকে ডেকে নিয়ে এলেন 1 বান্ডিল টাকা ধরানোর জন্য। যেখানে মৃতদেহ ঘরে রয়েছে, বাবা মাকে টাকা ধরানো হচ্ছে। ওর বাবা তখন বলল, দেখুন আপনি যে এই লেবেলটা লাগিয়েছেন, এটা যত না কষ্ট করতে হয়েছে তার থেকে বেশি কষ্ট করে আমার মেয়েটা এখানে এসেছিল, আমার মেয়েকে অপমান করবেন না। তখন উনি মাথা নিচু করে চলে গেলেন ঠিকই, কিন্তু আমাদের পাশের বাড়ির সঞ্জীব ঘোষ, ওই সঞ্জীব মুখার্জি, সে কিন্তু আমাদের ঘরে আমাদের রিলেটিভদের সঙ্গে প্রচন্ড ঝামেলা বাঁধিয়ে দেয়। ঝামেলা বাঁধিয়ে ডেড বডি নিয়ে চলে যায়। তারপরে সবার জানা 3-4টে ডেড বডি শ্মশানে ছিল। আমার মেয়েকে যেখানে নিয়ে শুয়েছিল সেখানে কোনো ডেড বডিকে শোয়ানো হয় না। কিসের এত ওদের দ্রুততা ছিল বলুন তো? আমাদের সবটা হারিয়ে গেছে। আমি বলছি বারবার ডেড বডি আমরা দাহ করব না, কিন্তু ওরা দ্রুততার সঙ্গে যতক্ষণ না চুল্লিতে ঢোকাতে পেরেছে ততক্ষণ ওরা শান্তিতে থাকতে পারেনি, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল ওদের উপর। তারপর চুল্লিতে ঢুকিয়ে দিল আমার মেয়েটাকে। তারপরেও কিন্তু আমি রেহাই পাইনি। 4 দিন, পুরো 4 দিন ওই নির্মল ঘোষ আর তার বাহিনী আমাদের ঘিরে রাখত। মিডিয়া এলেও কোনো কথা বলতে দিত না, কিছু বলবে না, তাহলে মেয়ের বিচার পাবে না। তো আমি সহ্য করতে পারিনি এই যে যন্ত্রণাটা। মেয়েটাকে ছোট থেকে বড় করলাম, তারপরে তাকে হসপিটালেই খুন করলো, তারপরে আমাদের কাছে টাকা ধরাতে আসলো। এই যে যন্ত্রণাটা, এটা আমি মেনে নিতে পারছিলাম না। আমি বলে দিয়েছিলাম মিডিয়াকে যে আমাদের কাছে টাকা ধরানোর চেষ্টা হয়েছিল। তখন সঞ্জীব মুখার্জি এবং গোলা থানার
যাচ্ছি এবং ভোলা থানা থেকে 3টে পুলিশ ফোর্স আমাদের বাড়িতে সেই রাত্রে চলে যায়, গিয়ে একটা ভিডিও তৈরি করে যে এগুলো কিছুই হয়নি, এগুলো সব গুজব, এটা আপনারা বলুন। আমি বলেছি না, আমি বলতে পারবো না। তা বলবে না তো মেয়ের বিচার পাবে না, এরকম অনেক ভয় দেখিয়ে আমাদের একটা ভিডিও বানিয়ে তৈরি করে নিল। তারপর আমরা যেদিন আরজিকর হসপিটালে গেলাম প্রথম, সেদিন যখন সব কোশ্চেন আমরা এই মিডিয়া বন্ধুদের কাছেই রেখেছিলাম, তখন ওই মুখ্যমন্ত্রীর মুখপাত্র যিনি, আমি ওনার নামটাও নেই না, নামটা নিতেই আমার খারাপ লাগে, উনি সেই ভিডিওটা ভাইরাল করে দিলেন। আমাদের উপর যে অত্যাচার হয়েছে, আমার মেয়েটাকে তো নিয়েই ফেলেছে, তারপরেও যে অত্যাচার আমাদের উপর হয়েছে, আমি যদি কিছু বলি সেটা বলা কম বলা হবে। আমি কিছুই বলিনি এখনো, সত্যি আমি এখনো কিছু বলে উঠতে পারিনি। এইমাত্র একজন আমাকে রাস্তায় ধরলেন, আপনি কেন মুখ্যমন্ত্রীর চুল ধরতে চেয়েছেন? আমার ওনাকেই জিজ্ঞাসা, যদি আপনার মেয়ের এরকম ঘটনা ঘটতো আর আপনি যদি জানতে পারতেন স্বয়ং মুখ্যমন্ত্রী আপনার মেয়ের খুনের জন্য দায়ী, তাহলে আপনি কি করতেন? আমি তো জিজ্ঞাসা করিনি, কারণ উনি ওনার মনুষ্যত্ব বিবেক সব হারিয়ে ফেলেছেন। তাই আমার কাছে এই কথাটা বলার সাহস ওনার হয়েছে। আমরা আগে তো মানুষ হব, মানসিকতা বিক্রি করে দিয়ে বেঁচে থেকে কি লাভ বলুন তো? আমরা ঘরে বসে থাকলে আমাদের 4 লাখ টাকা অফার করা হয়েছিল, আমরা কিন্তু শান্তিতেই থাকতে পারতাম। কিন্তু আমরা একমাত্র মেয়ের মৃত্যুর পরে সেইভাবে বসে থাকতে পারিনি। আমরা লড়াইতে নেমেছি। আমরা যদি লড়াইতে নাও নামতাম, আমার মেয়ের বিচার কিন্তু হতোই। কিন্তু আমি চেয়েছি আমার মেয়ের সঙ্গে যেটা হয়েছে, যে ঘটনাটা, সেটা যেন সারা পশ্চিমবঙ্গ, কেন সারা বিশ্বেও কোথাও এই ঘটনাটা না ঘটে আর কোনোদিন। আর আমরা বাবা মা হিসেবে সেদিন যেটা ফেস করেছি, সেটা যেন কারো করতে না হয়, সেই দায়িত্বটা আমি নিজের কাঁধে তুলে নেব। তাই আমি এই রাজনীতিতে এসেছি। অনেকেই আমাকে অনেক কাদাছোড়াছুড়ি করছেন, আমি কিন্তু ঘর থেকে বেরোইনি কোনোদিন। সেরকম একজন গৃহবধূ বলতে পারেন। আমাদের একটা ছোট ব্যবসা ছিল, সেটাই আমরা দুজনে মিলে চালাতাম। তারপর মেয়ে ডাক্তার হলো, মেয়ে খুব পরিশ্রমী ছিল। এখন এমন কিছুর অভাব নেই আমার ঘরে, সব আছে, কিন্তু নেই মেয়েটা। যে যার হাত ধরে আমি গর্ববোধ করতাম যে পৃথিবীতে হয়তো আমি সবচেয়ে ভালো সুখী মানুষ, এত সুন্দর একটা মেয়ে আমার কাছে আছে, আজকে সব আছে আমার কাছে, সেই মেয়েটা নেই বলে আমার মনে হয় আমার থেকে পৃথিবীতে দুঃখিত মনে হয় আর কেউ নেই। তাই আস্তে আস্তে আমাদের এগিয়ে যেতে হবে, বেঁচে তো থাকতেই হবে। বাকি জীবনটা আমি নারীদের সুরক্ষা, নারী সম্মান এবং আর যেন কোনো বাবা মার সেই দিনটা, সেই যন্ত্রণাটা পেশ করতে না হয়, তার জন্য আমি লড়াই চালিয়ে যাব। আর এই এলাকাবাসী আমার কাছে অভিযোগ করেছেন যে আমরা এই যে যন্ত্রণায় ভুগছি, জল যন্ত্রণা, ড্রেনের কোনো নিকাশি ব্যবস্থা নেই, সবসময় 12 মাস রাস্তায় জল জমে থাকে। আমাকে আপনারা হাতটা শক্ত করবেন, আমি জিতবো, পানিহাটিবাসীর জয় হবে এটা, সারা পশ্চিমবঙ্গের জয় হবে এটা। এবং এই মুখ্যমন্ত্রীকে আমরা নবান্ন থেকে বিতাড়িত করব, এই শপথ আমরা আজকে নেব সবাই মিলে, এই এলাকার উন্নয়নের জন্য এবং সাধারণ নাগরিকদের জন্য একটা সুস্থ সমাজ দেওয়ার জন্য আমার লড়াই জারি থাকবে। কোনো ভয় দেখিয়ে আমাকে থামানো যাবে না। পরশুদিন আমি যখন 6 নম্বর ওয়ার্ডে গেছিলাম, আমার উপর অ্যাটাক হয়েছিল, হয়তো আমাকে খুনও করে ফেলতে পারত,
কিন্তু আমার গায়ে লাগেনি, লেগেছে আমার সহকর্মীদের, কিন্তু আমি সেটাতেও মর্মাহত। কেন হবে এরকম ঘটনা? আমরা বিবেক বিসর্জন দিয়ে কি করে একটা ভালো সমাজ তৈরি করবো বলুন তো? তাই সর্বপ্রথম আমাদের দরকার শিক্ষা। যে শিক্ষা মাননীয়, মানে শিক্ষা বলতে কিছুই নেই বাংলায়। কিছুদিন আগে আপনারা দেখেছেন যারা চাকরিহারা রাস্তায় বসে রয়েছে আর পুলিশ তাদের মেরে রক্তাক্ত করছে। স্কুলে স্কুলে তালা পড়ে গেছে, বাচ্চারা স্কুলে যায় না। আর যাদের একটু ক্ষমতা আছে তারা ইংলিশ মিডিয়ামে পড়ান বাচ্চাদের। এটাই কি আমাদের সমাজ? আমরা কি এটা পাল্টাতে পারবো না? একবার দেখি না চেষ্টা করে পাল্টাতে পারি কিনা। 34 বছর আমরা বাম জামানা দেখেছি, তারপরে 15 বছর ধরে তৃণমূলের জামানা দেখছি। আপনারা আমাদের 5টা বছর সময় দিন, 5 বছরে দেখুন কি হয়, তারপরে না হয় আমাদের আবার সরিয়ে দেবেন, কোনো দুঃখ নেই আমাদের তাতে। কিন্তু 5টা বছর আপনারা দেখুন। আর সমস্ত জনগণকে বলবো, মায়েদের বিশেষ করে সন্তানের যে পড়াশোনা হচ্ছে না, একটা প্রজন্ম যে শেষ হয়ে যাচ্ছে, এটা আপনারা দেখুন প্লিজ। একটা প্রজন্ম, ছোট বাচ্চাদের কোনো ভবিষ্যৎই গড়ে উঠছে না এইখানে, এটা আপনারা দেখবেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে, প্রণাম জানিয়ে আমি শেষ করছি।